নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের লেখা গহন যামিনী বইটি থেকে নেওয়া রহস্যভেদী বাসবের দ্বিতীয় গল্প। দ্বিতীয় গল্পটির শেষাংশ আজ পড়ে শোনাতে চলেছি। আসুন শুরু করি আজকের গল্প পাঠ। বেলা তখন 1:30 হবে। খাওয়া দাওয়া শেষ হয়েছে প্রায় ঘন্টা দেড়েক আগে। বাসব চিন্তিত মুখে নিজের ঘরে পায়চারি করছে। বহুদিন পরে বেশ জটিল রহস্যের সম্মুখীন হতে হয়েছে ওকে। দুটো জিনিসই ওর কাছে এখন সম্পূর্ণ অন্ধকারে। এক, খুনের মোটিভ কি? দুই, খুনি কে? খুনের মোটিভ সম্বন্ধে যদি কোনো আঁচ পাওয়া যেত তাহলে অবশ্য রহস্য অনেক সরল হয়ে যেত। মোটিভ সম্বন্ধে প্রচুর চিন্তা করে দেখেছে বাসব। প্রশান্ত রায়ের পূর্বের অবস্থাহীন হলেও বর্তমানে মোটামুটি ধনী ব্যক্তি ছিলেন। এখানে উপস্থিত প্রত্যেক অতিথির সঙ্গে তার আলাপ থাকলেও এমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না যাতে প্রমাণিত হয় তিনি মারা গেলে অমুক ব্যক্তি তার অর্থের অধিকারী হবে। তবে কি অর্থই অনর্থের মূল নয়? বাসব সিগারেট ধরিয়ে নিয়ে ভাবতে লাগলো। মোটিভ নেই অথচ একটা খুন হয়ে গেল, তা কখনোই হতে পারে না। মোটিভ একটা নিশ্চয়ই আছে, কিন্তু সেটা কি? তারপর ওই বাচ্চা ছেলের ফটোগ্রাফখানা, ওখানাই বা প্রশান্ত রায়ের পকেটে ছিল কেন? তাছাড়া ওই ছবিখানা যে কার সে কথাও কেউ বলতে পারছে না। বিচিত্র রহস্য। বাসব সিগারেটে ঘন ঘন বার কয়েক টান দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। চিন্তাকে এখন আর প্রশ্রয় দেবে না, বরং এই সময় যে কাজগুলো হয়নি সেগুলো সেরে নেওয়া ভালো। অর্থাৎ এখনো যাদের সঙ্গে কথাবার্তা বলা হয়নি তাদের সঙ্গে কথাবার্তা বলে নেওয়া। বাসব রজত ভৌমিকের ঘরের দরজায় গিয়ে করাঘাত করল। ভৌমিক তখন একটা পেন্সিল স্কেচ নিয়ে ব্যস্ত ছিলেন। মুখ তুলে বললেন, কে? ভেতরে আসতে পারি? কণ্ঠস্বরেই মানুষটিকে চিনতে পেরেছিলেন ভৌমিক। উঠে গিয়ে দরজার অর্গল মুক্ত করে দিয়ে বললেন, আসুন বাসববাবু। বাসব ঘরের চারিদিকে দৃষ্টি বুলিয়ে বলল, ছবি আঁকছিলেন? কি আর করি বলুন, এখানে যখন আটকে পড়া গেছে তখন এই বিরাট অবসরে ছবির সংখ্যা বাড়িয়ে নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ। বসুন। বাসব একটা গদি মোড়া চেয়ারে বসে পড়ে অর্ধ সমাপ্ত ছবির দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে যেন নাগচৌধুরী হাউসের সামনের বাগানে যে স্ট্যাচুটা রয়েছে, ঠিকই ধরেছেন, সেই স্ট্যাচুরই স্কেচ করছি। তারপর কেসটার সম্বন্ধে কতদূর কি হলো মশাই? এখনো আমি এবং পুলিশ পক্ষ অন্ধকার হাতড়েই বেড়াচ্ছি। ওই খুন সম্পর্কেই আপনার কাছে এলাম। গোটা কয়েক প্রশ্ন করব, অবশ্য আপনার সময় কিছু নষ্ট হবে, সেজন্য আপনি চিন্তা করবেন না মিস্টার ব্যানার্জি। হোক সময় নষ্ট, আপনি আমায় কি বলতে চান বলুন। বাসু নড়ে চড়ে বসে নিজের প্রশ্ন আরম্ভ করল। যখন প্রশান্ত রায় খুন হন, অর্থাৎ রাত্রি 11টা আন্দাজ, আপনি কোথায় ছিলেন? দ্রুত গলায় রজত ভৌমিক বললেন, কেন, নিজের ঘরে। কি করছিলেন? ছবি আঁকছিলাম। ও, সেই ছবিটা একবার দেখাবেন? নিশ্চয়ই, খেয়ে দেখুন না। টেবিলের উপর থেকে ছবিখানা তুলে বাসবের দিকে এগিয়ে ধরলেন ভৌমিক। 14x8 সাইজের কাগজের উপর আঁকা ছবিখানা। মেয়ের মুখ, এখনো অর্ধ সমাপ্ত, মুখের ছায়াময় কঙ্কাল বলে মনে হয়। ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে বাসব বলল, রত্না দেবীর সঙ্গে তো আপনার আলাপ আছে না? আছে, এখানে আসবার সময় ট্রেনে আলাপ হয়। প্রশান্তবাবুকে আপনি ঘনিষ্ঠভাবে চিনতেন? ঘনিষ্ঠ বলতে যাহা বোঝায় সেরকম আলাপ অবশ্য তার সঙ্গে আমার ছিল না, তবে মুখ চেনাচেনি ছিল। কোথাও দেখা সাক্ষাৎ হলে আমরা কুশল প্রশ্ন বিনিময় করতাম। এই মুখ চেনাচিনি আপনাদের কিভাবে হয়? একটু থেমে উত্তরটা মনের মধ্যে গুছিয়ে নিয়ে ভৌমিক বললেন, অরবিন্দ দত্তের মাধ্যমেই আমাদের আলাপ হয়েছিল। আপনি জানেন কিনা জানি না, অরবিন্দবাবু কলকাতার একটা রাইফেল ক্লাবের পান্ডা বিশেষ। ওই ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন প্রশান্ত বাবুর শ্বশুর মশাই, একজন নিয়মিত ডোনারও। আমি ওরই ছবি আঁকতে যেতাম ওখানে। অরবিন্দবাবু একদিন মিস্টার রায়ের সঙ্গে আলাপ করিয়ে দিলেন। অরবিন্দবাবুর সঙ্গে প্রশান্ত রায়ের বুঝি খুব ঘনিষ্ঠতা ছিল?
ছিল, তবে থামলেন কেন? রুমাল দিয়ে নিজের মুখ ভালো করে মুছে নিয়ে রজত ভৌমিক বললেন, বললাম না, মিস্টার রায়ের শ্বশুর মশাই রাইফেল ক্লাবের একজন বড় ডোনার ছিলেন। তিনি একদিন শ্বশুরের এই বদান্যতা বন্ধ করে দিলেন। এই ব্যাপারেই তার সঙ্গে অরবিন্দবাবুর মতান্তর হয়েছিল। প্রায় 5 মিনিট বাসব কোনো কথা বলল না, বসে রইল চুপচাপ। তারপর চেয়ার ছেড়ে উঠে ঘরের চারিদিকে ঘুরে বেড়ালো। খোলা জানলার পাশে মাঝারি সাইজের একটা টেবিল ছিল, তার উপরকার জিনিসপত্রগুলো নাড়াচাড়া করলো। ফিরে এসে বসলো আবার নিজের চেয়ারে। আচ্ছা মিস্টার ভৌমিক, প্রশান্তবাবু খুন হওয়া সম্পর্কে আপনি কাউকে সন্দেহ করেন? কাকে করব বলুন। আপনি ল্যাভেন্ডার ব্যবহার করেন কি? এই অদ্ভুত প্রশ্নে ভ্যাবাচাকা খেলেন রজত ভৌমিক। তিনি বললেন, ল্যাভেন্ডার? কই না তো। একটু ভেবে বলুন। যা আমি মোটেই ব্যবহার করি না, সে সম্বন্ধে ভেবে আর কি বলবো। বাসব আবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে জানলার পাশের টেবিলটার কাছে এগিয়ে গেল। টেবিলের উপর অনেক কিছুর সঙ্গে প্রসাধন সামগ্রীও ছিল। তার মধ্যে থেকে একটা সুদৃশ্য শিশি তুলে নিয়ে বলল, এটা যেন ল্যাভেন্ডারের শিশি বলেই মনে হচ্ছে, দেখুন তো। বিস্মিত ভঙ্গিতে রজত ভৌমিক বাসবের হাত থেকে ল্যাভেন্ডারের শিশিটা নিলেন, ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়ে বললেন, তাই তো, ল্যাভেন্ডারের শিশি। কিন্তু আমার ঘরে কিভাবে এলো? সত্যকে মিথ্যে দিয়ে কেন ঢাকছেন? বিশ্বাস করুন, এই শিশিটার সম্পর্কে আমি কিছুই জানি না। ল্যাভেন্ডার দূরের কথা, জীবনে সেন্টই ব্যবহার করলাম না। আপনার কথা বিশ্বাস করে নিলেও এই শিশিটা পায়ে হেঁটে আপনার ঘরে এসেছে, তাও নিশ্চয়ই বিশ্বাসযোগ্য নয়। আমিও আশ্চর্য হয়ে যাচ্ছি, কেউ নিশ্চয়ই রেখে গেছে শিশিটা। কিন্তু কি ব্যাপার বলুন তো, হত্যাকাণ্ডের সঙ্গে এই ল্যাভেন্ডারের শিশির যোগ আছে নাকি? শিশিটার আছে কিনা বলতে পারছি না, তবে ল্যাভেন্ডারের হয়তো কোনো যোগাযোগ আছে। বাসব শিশিটা পকেটস্থ করে বলল, চললাম, শিশিটা নিয়ে যাচ্ছি। রজত ভূমিকে আর কিছু বলবার অবকাশ না দিয়ে ও ঘর থেকে বেরিয়ে এলো। বারান্দায় পা দিয়েই আবার পাশের ঘরের নক করল। ভেতরে আসুন। বাসব ঘরে প্রবেশ করল। সামনেই দাঁড়িয়ে সুচেতা। আমি আপনার অপেক্ষা করছিলাম বাসুবাবু। আমার? হ্যাঁ। কেন বলুন তো? আপনি সকলকে খুন সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করছেন, আমাকে আর দাদাকে কি বাদ দেবেন? বাসু মৃদু হেসে বলল, আপনি খুবই বুদ্ধিমতী। বলুন, কি জানতে চান আমার কাছ থেকে? গোটা কয়েক সাধারণ প্রশ্নের উত্তর পেলেই আমি খুশি হব। আপনি প্রশান্ত রায়ের সঙ্গে নিশ্চয়ই পরিচিত ছিলেন? ছিলাম। কলকাতার এক রাইফেল ক্লাবে আমাদের পরিচয় হয়েছিল। উনি নিজের স্ত্রীকে নিয়ে সেখানে যেতেন। আপনি রাইফেল ক্লাবে যেতেন কেন? আমার দাদা ওখানকার সেক্রেটারি ছিলেন, যেতাম মাঝে মাঝে। মিস দত্ত, বলুন। আপনি যখন রাইফেল ক্লাবে ঘোরাঘুরি করেছেন, তখন আশা করা যায় গান হ্যান্ডেল করতে পারেন। হেসে উঠল সুচেতা। আমাকেই সন্দেহ করলেন শেষ পর্যন্ত? বাসু দৃঢ় গলায় বলল, আমার প্রশ্নের উত্তরে নয়। হ্যাঁ, পারি। আপনি এবাড়ির বউ হতে চলেছেন। আপনার সঙ্গে সৈকতের কিভাবে আলাপ পরিচয় হয় তা আমি জানি। প্রশ্নের মোড় ওধারে ঘোরাবো। এখন অনুগ্রহ করে বলুন, দুর্ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? কেন, এই ঘরে? বাসু পূর্ণ দৃষ্টিতে সুচেতার দিকে তাকিয়ে বলল, আমি যদি বলি সেই সময় আপনি ঘরে ছিলেন না? সুচেতা উত্তেজিত ভঙ্গিতে বলল, প্রকার অন্তরে নয়, আপনি পরিষ্কারভাবেই আমাকে মিথ্যেবাদী বললেন। আপনি অযথা উত্তেজিত হচ্ছেন মিস দত্ত। আমি যা জানি তাই আপনাকে বললাম। আপনি ভুল জানেন, আমি সে সময় ঘরে ছিলাম। এই সময় ঘরে প্রবেশ করলেন অরবিন্দ দত্ত। উজ্জ্বল শ্যামবর্ণ ও দীর্ঘ পেশল দেহ তার, বয়স 35-36-এর মধ্যে। তিনি ভ্রু কুঁচকে বাসবের দিকে তাকালেন, তারপর একটা চেয়ার টেনে নিয়ে বসলেন। বিরক্তি সহকারে অরবিন্দ দত্ত বললেন, আপনারা এই কি কাণ্ড করে তুলেছেন মশাই? নির্লিপ্ত গলায় বাসব প্রশ্ন করল, কোন কাণ্ডের কথা বলছেন? পুলিশের কাণ্ড কারখানার কথা বলছি। আমরা কতদিন এইভাবে নজরবন্দি হয়ে থাকবো? আমি যতদূর শুনেছি, আপনারা সকলেই দিন 10 হাতে নিয়ে এখানে বেড়াতে এসেছেন।
কাজেই এত তাড়াতাড়ি ব্যস্ত হওয়ার তো কোনো কারণ নেই। ভেবে নিন না পুলিশের নজরবন্দিতে আপনারা নেই, খেয়ে দিয়ে বেরিয়ে 10 দিন কাটিয়ে এখান থেকে চলে যাবেন। ভেবে নিতে চাইলে কি সবকিছু ভেবে নেওয়া যায়? তাছাড়া সকলকে আটকে রেখে তো লাভও নেই, যারা সন্দেহের বাইরে তাদের ছেড়ে দিলেই হয়। বাসু অল্প একটু হেসে বলল, কিন্তু সন্দেহের বাইরে যে কেউ নেই, এমনকি আপনিও। আমি? আকাশ থেকে পড়লেন অরবিন্দ দত্ত। আমি কি করলাম? আপনারা আমাকে কেন সন্দেহ করছেন? আপনাকে সন্দেহ করার বিশেষ কারণ রয়েছে মিস্টার দত্ত? কোনো কারণ নেই। আছে। আমার সম্পর্কে কোনো কথা জোর করে বললেই যে আমি মেনে নেব, তা ভেবে নিয়ে থাকলে ভুল করেছেন। এখন বলবেন কি আমাকে সন্দেহ করার কারণ? বলবো বই কি। প্রশান্তবাবু খুন হওয়ার পর আমরা যখন গাড়ি বারান্দায় উপস্থিত রয়েছি, তখন বাগানের গেটের দিক থেকে আপনাকে আসতে দেখা গিয়েছিল। আপনার আচরণে ত্রস্ত ভাব ফুটে উঠেছিল। এর কারণ কি মিস্টার দত্ত? বাসুবের কথা শুনে অরবিন্দ দত্ত একটু থতমত খেলেন। আমি আমি যে সময় মানুষের লেপ গায়ে দিয়ে ঘুমোবার কথা, সে সময় অন্ধকার বাগানের মধ্যে আপনি কি করছিলেন? বেড়াতে বেরিয়েছিলাম। রাত্রে খাওয়া দাওয়ার পর বেড়ানো আমার অনেক দিনের অভ্যাস। এই প্রচন্ড শীতের রাত 11টার সময় বেড়াতে বেরিয়েছিলেন? কথাটা অবশ্য বিশ্বাসযোগ্য নয়। আমাকে সত্যি কথাটা বললেই ভালো করতেন। আমি আপনাকে সত্যি কথাই বলেছি। যাক, এবার আমরা অন্য প্রসঙ্গে চলে আসি, কি বলেন? প্রশান্তবাবুর সঙ্গে আপনার ঘনিষ্ঠ আলাপ ছিল সংবাদ পেয়েছি। তিনি ঘনিষ্ঠ আলাপ ছিল না, মোটামুটি পরিচয় ছিল বলতে পারেন। ওই হলো। তারপর আপনাদের মধ্যে মনান্তর উপস্থিত হয়। বিশদ কারণটা যদি আমাকে জানান তাহলে বিশেষ ভালো হয় মিস্টার দত্ত। খুনের তদন্তের সঙ্গে এই সমস্ত কথা যে কি সম্পর্ক আমি বুঝতে পারছি না। ওহো, প্রশান্ত রায়ের সঙ্গে রাইফেল ক্লাবে একবার আমার বচসা হয়েছিল। তাই কি আমাকে এক্ষুনি ঠাউরালেন? দেখুন অরবিন্দবাবু, আমার প্রশ্নের উত্তর দেওয়া না দেওয়া সম্পূর্ণ আপনার ইচ্ছাধীন। তবে সঠিকভাবে যদি সমস্ত কথা বলেন তবে আমার তদন্তের সুবিধা হবে। অরবিন্দ দত্ত প্রায় 2 মিনিট চুপ করে রইলেন। তারপর বললেন, আমাদের রাইফেল ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন রামেশ্বর বসু। প্রশান্ত রায় তাঁর জামাই। ওখানেই মিসেস রায়ের সঙ্গে তার আলাপ হয় এবং পরিশেষে বিয়ে। ক্লাবের সেক্রেটারি হিসেবে মিস্টার রায়কে মোটামুটি চিনতাম। তাকে ভালোই লাগতো। হঠাৎ একদিন তিনি একটা কাণ্ড করে বসলেন। প্রতি বছরই রামেশ্বরবাবু মোটা টাকার ডোনেশন দিতেন ক্লাবকে। সেবার মিস্টার রায় শ্বশুরের এই বদান্যতা বন্ধ করে দিলেন। এই নিয়ে আমার সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল। তারপর থেকে আমরা দুজনে দুজনের সঙ্গে কথা বলতাম না। বাসব পকেট থেকে ফটোগ্রাফখানা বার করলো, মেলে ধরলো দুজনের সামনে। দেখুন তো, বলতে পারেন এই ছবিখানা কার? না। অরবিন্দ অজ্ঞতা প্রকাশ করলেন, সুচেতাও। বাসব আর কোনো প্রশ্ন করল না। ধন্যবাদ জানিয়ে ঘর থেকে নিষ্ক্রান্ত হলো। সমস্ত ব্যবস্থা করে রেখেছিলেন ইন্সপেক্টর শুক্লা। কলকাতা যাওয়ার কোনো অসুবিধাই হলো না বাসবের। যাওয়ার আগে সৈকতকে বলে গেল দিন 5 মধ্যেই ফিরবে। ও যেন অতিথিদের ওপর সতর্ক দৃষ্টি রাখে। বাসব কলকাতায় পৌঁছলো বেলা 11:30টার সময়। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া সারতে সারতে প্রায় 2টো বেজে গেল। তারপর ও বেরোলো লালবাজারের উদ্দেশ্যে। অফিসেই ছিলেন মিস্টার সামন্ত। ডিটেকটিভ ডিপার্টমেন্টের দুঁদে অফিসার তিনি। বাসবকে দেখে সাড়ম্বরে অভ্যর্থনা জানালেন। সহাস্যে বললেন, বিনা প্রয়োজনে নিশ্চয়ই আসেননি। বাসবও সহাস্যে বলল, বলা বাহুল্য। মিস্টার সামন্ত সিগারেটের কেসটা এগিয়ে ধরে বললেন, প্রয়োজনটা শুনি, দেখি মুশকিল আসান করতে পারি কি না। বাসব একটা সিগারেট তুলে নিয়ে অগ্নিসংযোগ করলো। তারপর পকেট থেকে প্রশান্ত রায়ের পকেটে পাওয়া রুমালটা বার করে বলল, এই রুমাল যে ধোপা কেচেছিল তার সন্ধান চাই। রুমালটা নেড়ে চেড়ে দেখে সামন্ত বললেন, মার্কাটা বেশ পরিষ্কার উঠেছে, কিন্তু বিরাট শহরে কোন ধোপায় মার্কা ব্যবহার করে তা খুঁজে বার করা 1-8 ঘন্টার কর্ম নয়, অন্তত 2 দিন সময় দিতে হবে। বেশ, 2 দিনই সময় নিন। সাদা কথা, রজক প্রবলের সন্ধান চাই। তা না হয় করে দেওয়া গেল। এবার বলুন তদন্তটা কি? বাসব আদ্যপান্ত সমস্ত ঘটনাটা বলল। এইভাবে ঘন্টা 2 ওখানে কাটিয়ে বিদায় নিল।
লালবাজার থেকে ফিরে এসে দুপুরের বাকি সময় ঘুমিয়ে কাটালো বাসু। সারাটা রাত ট্রেনে এসেছে, ট্রেনে জেগে বসেছিল তা নয়, তবু আরেকটু ঘুমিয়ে নিলে শরীর চাঙ্গা হবে। বিকেল উতরে যাওয়ার পর বাসব বাড়ি থেকে বেরোলো। প্রশান্ত রায়ের পকেটে পাওয়া বাচ্চা ছেলের ছবিখানা নিজের পকেটে ভরে নিয়েও বেরিয়েছে। বাসব খুঁটিয়ে দেখেছে ফটোগ্রাফখানা গ্লসি পেপারে প্রিন্ট করা, উল্টো দিকের সাদা অংশ রাবার স্ট্যাম্প দিয়ে যে দোকানে ছবি তোলা হয়েছে সেই দোকানের ঠিকানা লেখা রয়েছে। বাসব এখন যাবে সেই ফটোগ্রাফারের কাছে, যদি কোনো সূত্র ওখানে পাওয়া যায়। ফটো ডি মনিকো, থিয়েটার রোডে। খুব বড় দোকান নয়, মাঝারি গোছের, সুদৃশ্য কাঁচের শোকেস আছে। বাসব গিয়ে দোকানে ঢুকলো। কাউন্টারের লোকটি অন্য একজনের সঙ্গে কথা বলছিল। তার সঙ্গে কথা শেষ করে বাসবের সামনে এসে বলল, বলুন। আমি দোকানের ওনারের সঙ্গে কথা বলতে চাই। আমি ওনার, বলুন। বাসব নিচু গলায় বলল, একটা খুনের তদন্তে আমাকে এখানে আসতে হয়েছে। তারপর নিজের পরিচয় দিল। দোকানদার বাসবের নাম শুনেছিলেন বলা ঠিক হবে না, পড়েছিলেন, খবরের কাগজেই পড়েছিলেন ওর নাম। তিনি বেশ ভীতভাবে বললেন, আমার দোকানে খুনের তদন্ত করতে এসেছেন? আমি কিন্তু। আপনি ভয় পাবেন না, এই তদন্তের সঙ্গে আপনার কোনো যোগ নেই। কিছুদিন আগে একটি বাচ্চা ছেলের ছবি এখানে তোলা হয়। আমি সেই ছবির সম্পর্কে এই গোটা কয়েক কথা আপনার কাছ থেকে জেনে নেব। দোকানদার মুখ ফিরিয়ে বললেন, প্রভাত, কাউন্টার এসে দাঁড়া, আমি একটু অফিস করে যাচ্ছি, আসুন। তিনি বাসবকে নিয়ে খুপড়ি মতো একটা ঘরে গিয়ে ঢুকলেন। দুজনে দুটো চেয়ার অধিকার করে বসবার পর বাসব ছবিখানা এগিয়ে ধরে বলল, এই ছবিখানা আপনার স্টুডিওতে তোলা হয়েছিল। এই ছেলেটির বিষয়ে কিছু বলতে পারেন? দোকানদার ছবিখানা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন, রবার স্ট্যাম্প রয়েছে যখন, তখন ছবিখানা আমাদেরই তোলা, কিন্তু প্রত্যহ এত ছবি তোলা হয় সে কোনো কিছু বলা দুষ্কর। দাঁড়ান, দেখছি চেষ্টা করে যদি কিছু বলা যায়। প্রভাত, আগে। প্রভাত খুপড়িতে প্রবেশ করলো। আমাদের তোলা ছোটদের ছবির যে অ্যালবাম আছে তাতে দেখো তো এই ছবিখানা আছে কিনা, থাকলে লেজারটা নিয়ে এসো। প্রভাত ছবি নিয়ে চলে গেলে তিনি আবার বললেন, আমাদের স্টুডিওতে যে ছবি তোলা হোক না কেন, এক কপি করে রেকর্ড হিসেবে নাম্বার দিয়ে রেখে দেওয়া হয়। মিনিট 10 পরে প্রভাত একটা বিরাট লেজার নিয়ে উপস্থিত হলো। বলল, এই ছবির ডুপ্লিকেট অ্যালবামে আছে স্যার, 2072 নম্বর। লেজার খুলে 2072 নম্বর ছবির পরিচয় পাওয়া গেল। তোলা হয়েছে প্রায় 1 বছর আগে। ঠিকানা দীপক, কেয়ার অফ প্রশান্ত রায়, কালী চৌধুরী লেন, কলিকাতা 34। ঠিকানা দেখে বাসব বিস্মিত হলো, কারণ প্রশান্ত রায়ের বাড়ি লেক প্লেসে। তাকে তার শ্বশুর বাড়ি তৈরি করে দিয়েছিলেন সেখানে। যাই হোক, খোঁজ নিয়ে দেখতে হবে। বাসব দোকানদারকে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে বিদায় নিল। তখন প্রায় 6:30। কিছুক্ষণ অপেক্ষা করবার পর ট্যাক্সি পাওয়া গেল। ড্রাইভারকে টালিগঞ্জের দিকে যাবার নির্দেশ দিয়ে চিন্তার সমুদ্রে ডুব দিল বাসব। দীপক নামের ছেলেটি কে? প্রশান্ত রায়ের সঙ্গে কি সম্পর্ক? কালী চৌধুরী লেনে গিয়ে পড়তে পারলেই কি অনেক রহস্য থাকবে না? টালিগঞ্জে পৌঁছবার পর কালী চৌধুরী লেন খুঁজে বার করা খুব সহজ হলো না। অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত পাওয়া গেল। নামের লেন হলেও খুব সংকীর্ণ নয় পথটা। নির্দিষ্ট নম্বরে বাড়িতে গিয়ে দেখল তালা ঝুলছে। তালার এবং দরজার অবস্থা দেখে মনে হয় বেশ কয়েকদিন থেকে বন্ধ রয়েছে। বাসব পাশের বাড়ির দরজায় গিয়ে নক করল। এক ভদ্রলোক বেরিয়ে আসতেই প্রশ্ন করল, ও বাড়ির ওরা কোথায় গেলেন বলতে পারে? তা তো বলতে পারবো না। প্রশান্ত রায় তো থাকেন ওখানে। ভদ্রলোক বললেন, ও বাড়িতে প্রশান্ত রায় বলে কেউ থাকে না, একজন মহিলা থাকেন। আমি মশাই এ পাড়া নতুন এসেছি, সঠিক কিছু বলতে পারবো না। তবে এসে অবধি মাঝে মাঝে একটা বাচ্চা ছেলে ছাড়া আর কোনো পুরুষ মানুষ দেখিনি। ও, দেখুন, বিশেষ কারণে ওদের খোঁজ খবর নিতে এসেছি। আচ্ছা, বলতে পারেন যে মহিলা ওই বাড়িতে থাকেন তার সঙ্গে এ পাড়ার কারোর সঙ্গে হৃদ্যতা আছে কিনা? ভদ্রলোক একটু চিন্তা করে বললেন, ওই দূরে হলদে রঙের ওই বাড়িটা দেখতে পাচ্ছেন, ওখানে কনক সেন থাকেন, তার সঙ্গে পাশের বাড়ি ভদ্রমহিলা ভাবসাব আছে, দেখেছি। বাসব ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে হলদে রঙের বাড়ির দিকে এগুলো। হলদে রঙের বাড়ির দরজার গোড়ায় গিয়ে দেখল
নেম প্লেট লাগানো, ডাক্তার মিস কনক সেন। কলিং বেলও রয়েছে। বাসব বেল পুশ করল। বার দুয়েক বেল পুশ করতেই দরজা খুলে গেল। মধ্যবয়স্কা একজন মহিলা দরজার ও প্রান্তে এসে দাঁড়িয়েছেন। আপনার সঙ্গে বিশেষ দরকার আছে। আসুন। বাসব ঘরের মধ্যে গেল। কথায় বলে পুলিশের অসাধ্য কিছু নেই, যাকে প্রয়োজন ঠিক সেই ধোবাকেই খুঁজে বার করেছে পুলিশ। মিস্টার সামন্ত বাসবকে ফোন করলেন, হেসে বললেন, আপনার রজপ্রবর লালবাজারে উপস্থিত, চলে আসুন তাড়াতাড়ি। বলেন কি, এখনো কিন্তু 2 দিন পার হয়নি, তাহলে বুঝে দেখুন আমাদের কর্মতৎপরতা। বাসব জোরে হেসে উঠল, তারপর বলল, এখনই আসছি। ধোপার নাম লোটান, কালো বেটে সিটকে চেহারা লোটানের। বারান্দার একধারে বসে ঠক ঠক করে কাঁপছিল সে। তাকে বোঝানো হয়েছে ভয়ের কিছু নেই, গোটা কয়েক প্রশ্ন করেই তাকে ছেড়ে দেওয়া হবে। তবু লোটানের কাঁপুনি গেল না। বাসব তাকে আপাদ মস্তক দেখে নিয়ে বলল, রুমালে যে মার্কা আছে তা তোমারই? আগে বাবু। তোমার ভয় পাবার কিছু নেই, আমার প্রশ্নের সঠিক উত্তর দিয়ে যাও, তাহলেই হবে। যে বাবুর ওই রুমালখানা, তার নাম কি? নাম বলতে পারবো না, বাবুর বাড়ি থেকে কাপড় নিয়ে আসি, ধুয়ে দিয়ে আসি আবার, নাম কি করে জানবো বাবু? রুমালে একরকম গন্ধ আছে লোটান, তুমি শুকেছ? ওই বাবুর সমস্ত রুমালেই ওই আতরে গন্ধ থাকে বাবু। নাম তো বলতে পারলে না, বাড়িটা দেখিয়ে দিতে পারবে নিশ্চয়? তা পারবো বাবু। তাহলে তাই দেখিয়ে দেবে, চলো। মিস্টার সামন্ত, লোটানকে সঙ্গে নিয়ে চললাম, কলকাতা ছাড়ার আগে আপনার সঙ্গে দেখা করে যাব। বেশ তো। বাসব লোটানকে সঙ্গে নিয়ে থানা থেকে বেরিয়ে পড়ল। তারপর যখন নিজের হ্যাঙ্গারফোর্ড স্ট্রিটের বাড়িতে ফিরল বাসব, তখন সন্ধ্যা হয়ে গেছে। সমস্ত কাজ শেষ করেই ফিরতে পেরেছে। ওর মুখে সাফল্যের হাসি। কিন্তু ওর আর বেশিক্ষণ কলকাতা থাকবার উপায় নেই। মাত্র 2 ঘন্টা পরে আপার ইন্ডিয়া এক্সপ্রেস ছাড়ছে শিয়ালদা থেকে। ওই ট্রেনটাই অ্যাভেল করবে বাসব। ইন্সপেক্টর শুক্লা থানাতেই ছিলেন। বাসবকে দেখে সহর্ষে বললেন, কখন ফিরলেন কলকাতা থেকে? এই তো মিনিট 20 হলো। বেশ সন্তোষজনক কাজকর্মই কলকাতায় হয়েছে। তাই নাকি? শুধু তাই নয়, আজ সন্ধ্যাবেলাতেই এই হত্যা নাটকের উপর আমি জবনিকা ফেলতে পারবো। বলেন কি, আপনি জানতে পেরেছেন কে খুনি? পেরেছি মিস্টার শুক্লা, সন্ধ্যার সময় সকলের সামনে তার নাম প্রকাশ করে দেব। আপনি নাগচৌধুরী হাউসের সকলকে 6টার পর ড্রয়িং রুমে উপস্থিত থাকতে বলবেন। বেশ। সন্ধ্যা হয়েছে বেশ কিছুক্ষণ আগে। তন্দ্রা রায়ের ঘরে সমবেত হয়েছেন সকলে। তার মনের অবস্থা বিবেচনা করে তাকে টানা হ্যাচড়া না করে ড্রয়িং রুমের পরিবর্তে তার ঘরেই শেষ পর্যন্ত সকলকে আহ্বান করেছে বাসব। ঘরে উপস্থিত রয়েছেন রণদাকান্ত নাগচৌধুরী, সৈকত, তন্দ্রা রায়, সুচেতা, রত্নাদেবী, রজত ভৌমিক, অরবিন্দ দত্ত ও ডাক্তার দিবাকর গুপ্ত। ইন্সপেক্টর শুক্লাও আছেন। কারোর মুখে কথা নেই, সকলের মুখে থমথমে ভাব। বাসব বলল, আপনারা সকলেই উপস্থিত রয়েছেন, এবার আমি আপনাদের কাছে সেই রক্তাক্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রকৃতপক্ষে যা ঘটা উচিত ছিল না। রণদাকান্ত বললেন, তুমি বুঝতে পেরেছ বাসব, কে হত্যাকারী? আগে হ্যাঁ, হত্যাকারীকে বোধহয় আমি বহু আগেই ধরতে পারতাম যদি প্রত্যেকে আমার কাছে সত্যি কথা বলতেন। ডাক্তার দিবাকর গুপ্ত বললেন, আপনি বলতে চান আমরা সকলেই আপনার কাছে মিথ্যা স্টেটমেন্ট দিয়েছি? নির্ভেজাল মিথ্যা কথা বলেছেন এ কথা বলছি না, তবে কিছু সত্যের অপলাপ যে করেছেন তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। যেমন আপনার কথাই ধরা যেতে পারে। আমার কথা? চমকে উঠবেন না ডাক্তার গুপ্ত, আমার কথা আগে শুনুন। আপনি নিজের স্টেটমেন্টে বলেছেন হালকা লোহা জাতীয় জিনিস পড়ে যাওয়ার শব্দ শুনে আপনি ঘর থেকে বেরিয়ে আসেন এবং সঙ্গে সঙ্গে শুনতে পান রিভলভারের শব্দ। এক্স্যাক্টলি। যদি তাই হবে তবে এরকম একটা ঘটনার পর অন্য কিছু না করে গাড়ির মধ্যে ঝুঁকে পড়ে কি করছিলেন? না মানে, আমি যদি বলি আপনি মৃত মিস্টার রয়ের পকেট থেকে সে সময় কিছু বার করে নেবার চেষ্টা করছিলেন। ডাক্তার গুপ্ত ঝাঁঝিয়ে উঠলেন, আপনি বোধহয় আমাকে অনর্থক অপমানিত করতে পারেন না। বাসব বলল,
নিশ্চয়ই পারি না। প্রমাণ না পেয়ে কোনো কথা বলছি না। আমি আরো প্রমাণ পেয়েছি আপনি একজন ল্যাভেন্ডারের প্রথম শ্রেণীর ভক্ত, অথচ সে কথাটাও আমার কাছে অস্বীকার করেছিলেন। কথাটা এমন কিছু গুরুত্বপূর্ণ নয় যা আপনাকে না বলায় খুব ক্ষতি হয়েছে। তাই যদি হবে, তবে আপনি নিজের ল্যাভেন্ডারের শিশি রজতবাবুর ঘরে রেখে এসেছিলেন কেন? এর নিশ্চয়ই কোনো সঙ্গত কারণ আছে, ডাক্তার গুপ্ত। দিবাকর গুপ্ত দমে গেলেন, ধরা গলায় বললেন, এতে প্রমাণ হচ্ছে কি আমি প্রশান্তকে খুন করেছি? বাসব সে কথায় কান না দিয়ে বলল, এই রুমালটা চিনতে পারেন? ল্যাভেন্ডার মাখানো এই রুমাল আপনারই। প্রশান্ত রায় খুন হবার পর এই রুমালখানাই আপনি মোটরের মধ্যে ঝুঁকে পড়ে তার পকেট থেকে তুলে নেবার চেষ্টা করছিলেন, এমন সময় আমি গিয়ে পড়ি। ও রুমালখানা আমার নয়। অস্বীকার করবার মিথ্যে চেষ্টা করছেন। রুমালে যে ধোপার মার্কা আছে, কলকাতায় সে সম্বন্ধে পুলিশের সাহায্যে খোঁজ নিয়েছিলাম। আপনার লোটনের সন্ধান পাওয়া গেছে। সে আপনার বাড়ি আমাকে দেখিয়ে দেয় এবং স্বীকার করে ল্যাভেন্ডার দেওয়া রুমাল আপনি নিয়মিত ব্যবহার করে থাকেন। এবার দিবাকর গুপ্ত ভেঙে পড়লেন। বিশ্বাস করুন বাসববাবু, আমি খুন সম্বন্ধে কিছুই জানি না। আপনি অস্থির হবেন না ডাক্তার গুপ্ত, আমাকে সকলের সঙ্গে কথা শেষ করে নিতে দিন। বাসব রজত ভৌমিকের দিকে তাকিয়ে বলল, সেদিন আমায় বলেছিলেন খুন হওয়ার আগের মুহূর্ত অবধি আপনি নিজের ঘরে ছবি আঁকছিলেন। হ্যাঁ, ছবিটা আপনি দেখেছেন? দেখেছি বই কি, কিন্তু আপনি তো সে সময় বাড়ি ছিলেন না। ছিলাম না? না, রত্না দেবী আপনাকে ঘরে গিয়ে দেখতে পান। আপনি ওই সময় বাগানের মধ্যে গিয়ে কি করছিলেন? রজত ভৌমিকের মুখে দৃঢ়তার ছাপ ফুটে উঠল। তিনি গম্ভীর গলায় বললেন, আমার বিরুদ্ধে এমন কোনো প্রমাণ নেই যাতে আপনি আমাকে দোষী সাব্যস্ত করতে পারেন। তাছাড়া ব্যক্তিগত আলোচনা আমি পছন্দ করি না, বিশেষ তা যখন প্রত্যাখ্যানের ইতিহাস। মিস্টার ব্যানার্জি, রাগ করছেন? আমি সব জানি মশাই। কি বলতে গিয়েও বললেন না ভৌমিক। তার মুখে ভাবান্তর পরিলক্ষিত হলো। বিন্দু বিন্দু ঘাম দেখা দিল কপালে। অরবিন্দ দত্ত বলে উঠলেন, আমার এসব ভালো লাগছে না। আমি স্পষ্টভাবে জানতে চাই হত্যাকারী কে। বাসব নির্লিপ্ত গলায় বলল, আপনিও হতে পারেন। আমি? আমার স্বার্থ? মিস্টার রায়ের শ্বশুর আপনাদের রাইফেল ক্লাবের বড় ডোনার ছিলেন। বলতে গেলে তাঁর অর্থের আনুকূল্যেই আপনাদের ক্লাবের যা কিছু সমৃদ্ধি। মিস্টার রায় শ্বশুরের এই বদান্যতা বন্ধ করে দেন। আপনি ওখানকার একজন কর্তা ব্যক্তি। মিস্টার রায়ের উপর আক্রোশ হওয়াটা আপনার অস্বাভাবিক নয়। চমৎকার, আপনার বাহাদুরি আছে বলতেই হবে। বিদ্রুপ করে কোনো বিষয়ে আমাকে টলিয়ে দেওয়া একটু কষ্টকর। শুনুন মিস্টার দত্ত, সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পর বাগানে বেড়াতে যাওয়ার কৈফিয়ত আমি বিশ্বাস করিনি। আপনি জানেন, এখন জেনে নিন, প্রকৃত কারণটাও আমার অজানা নেই। আপনি আড়ি পেতে দুজনে কথা শুনছিলেন। আড়ি পেতে? আমি? অবুঝ হওয়ার চেষ্টা করবেন না। আপনি সুচেতা দেবী আর... বাসবের কথা শেষ হওয়ার আগেই তীব্র গলায় সুচেতা বলল, আমি মোটেই সেদিন রাত্রে বাগানে যাইনি। এই কাপড়ের টুকরোটা চিনতে পারেন? বাসব লাল রঙের একটা টুকরো কাপড় দেখিয়ে বলল, আপনারই শাড়ির ছেঁড়া অংশ আমি বাগানের তারের বেড়া থেকে খুলে এনেছি। না না, অস্বীকার করবেন না। শীতের ওই অন্ধকার রাত্রে আপনি যার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তাকে আমি চিনি, আর আপনার দাদা সেই সময় আড়াল থেকে আপনাদের কথা শুনছিলেন। প্লিজ বাসববাবু, আর কিছু বলবেন না। সুচেতার গলা কাঁপছে। কিন্তু ওকে রত্না দেবী, আপনি চলে যাচ্ছেন যে? সকলে একসঙ্গে দৃষ্টি ফেরালেন দরজার দিকে। ত্রস্ত পদে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে দাঁড়িয়ে পড়েছেন সুগায়িকা রত্না দেবী। আপনি চলে যাচ্ছেন? আবার বলল বাসু। অসুস্থতা বোধ করছি, বসে থাকা আমার পক্ষে কষ্টকর। কিন্তু চলে যাওয়া যে আপনার এখন হবে না। কেন? আপনার উপস্থিতি বিশেষ প্রয়োজন। আপনি ঘটনাটাকে বেশি গোলমেলে করে তুলেছেন। সমস্ত কথা যদি পরিষ্কারভাবে বলতেন, তাহলে গোলক ধাঁধায় ঘুরে মরতাম না। রত্নাদেবী কিছু বললেন না। আপনি আমায় বলেছিলেন দুর্ঘটনার সময় রজতবাবুর ঘরে ছিলেন। তা আপনি ছিলেন না। একবার ওই ঘরে ঢুঁ মেরেই বাড়ির পেছন দিকের বাগানে চলে গিয়েছিলেন। বাসব সকলের দিকে তাকিয়ে নিয়ে বলল, আপনারা শুনলে অবাক হবেন,
প্রশান্ত রায় সেদিন পাটনা যাননি। বাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণ বটুক সোমের রেস্টুরেন্টে গিয়ে বসেছিলেন। তারপর গিয়েছিলেন বাড়ির পেছন দিকের বাগানে। উদ্দেশ্য রত্না দেবীর সঙ্গে সাক্ষাৎ করা। ঘরের মধ্যে চাঞ্চল্যের ঢেউ উঠল। তন্দ্রা রায় বিস্মিত দৃষ্টি নিয়ে তাকালেন। রত্নাদেবী দরজার গোড়ায় দাঁড়িয়ে রইলেন নত মুখে। আপনি ফটোগ্রাফের মধ্যেকার বাচ্চা ছেলেটির বিষয়ে অজ্ঞতা প্রকাশ করেছিলেন। আপনি তাকে নাকি চেনেন না, কিন্তু মা হয়ে নিজের ছেলের পরিচয় এইভাবে অস্বীকার করা কি আপনার উচিত হয়েছে? বিস্ময়ের পর বিস্ময়। সৈকত প্রশ্ন করল, রত্নাদেবী বিবাহিতা? বিবাহিতা তো বটেই, তার স্বামীর নাম শুনলেও কম আশ্চর্য হবেন না আপনারা। এবার ভেঙে পড়লেন রত্নাদেবী। না না, আমায় আর দুগ্ধে মারবেন না মিস্টার ব্যানার্জি, আমার অনুরোধ। বাসব শান্ত গলায় বলল, আমি মর্মাহত রত্নাদেবী। এখন আর আমি চুপ করে থাকতে পারবো না। আমাকে বলতেই হবে আপনি প্রশান্ত রায়ের প্রথম পক্ষের স্ত্রী ছিলেন। ঘরের মধ্যে বোধহয় বাজ পড়ল। রত্নাদেবী নিজের হাঁটুর মধ্যে মুখ বুঝে কান্নার বেগ সামলাবার চেষ্টা করলেন। তন্দ্রা রায় উত্তেজিত গলায় বললেন, আপনি কি বলছেন বাসববাবু? উনি রত্নাদেবীকে বিয়ে করেছিলেন? ওদের দুজনের একটি ছেলেও আছে, তার ছবি আপনি দেখেছেন। আমি আপনার মানসিক অশান্তি ঘটানোর জন্য দুঃখ বোধ করছি, কিন্তু আমার উপর যে গুরুদায়িত্ব রয়েছে তার দরুন সমস্ত সেন্টিমেন্টকে ঊর্ধ্বে রেখে আমাকে প্রকৃত তথ্য সকলের সামনে তুলে ধরতেই হবে। বাসব মুখ ফিরিয়ে বলল, ওয়েল ইন্সপেক্টর, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন হত্যাকারী কে? ঘরের মধ্যে পরিপূর্ণ নীরবতা নেমে এলো কিছুক্ষণের জন্য। রণদাকান্ত শুধু উসখুস করছেন। হত্যাকারী যে যথেষ্ট চতুর তাতে সন্দেহের অবকাশ নেই। প্রথমেই যে প্রশ্ন সকলের মনে জেগেছে তা হলো প্রশান্ত রায় খুন হলেন কেন? তার মৃত্যুতে কেউ লাভবান হয়নি। আমাকেও প্রথমে এই প্রশ্ন বিভ্রান্ত করেছিল। ক্রমে সমস্ত সরল হয়ে এলো আমার কাছে। তাকে খুন করা হয়েছে হিংসার বশবর্তী হয়ে। দিনের পর দিন কারোর মনে হিংসার ইন্ধন জুগিয়েছিলেন প্রশান্ত রায়, তাই এক বিশেষ মুহূর্তে তাকে নিষ্ঠুরভাবে নিহত হতে হলো। হত্যাকারী একজন প্রথম শ্রেণীর লক্ষ্যবিদ। রিভলভার চালনায় তার হাত খুবই পাকা। হয়তো কোনো প্রতিষ্ঠানে সে এ বিষয়ে শিক্ষা পেয়েছিল। করুণ কণ্ঠে অরবিন্দ দত্ত বললেন, আপনি কি আমায় মিন করছেন? বিলিভ মি। শান্ত হয়ে বসুন, আমার কথা এখনো শেষ হয়নি। রণদাকান্ত বললেন, আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তন্দ্রা রায় বললেন, আমি বিশ্বাসই করতে পারছি না উনি আমার আগে আর কাউকে বিয়ে করেছিলেন। অবিশ্বাসের কোনো কারণ নেই, প্রমাণ এখানেই বর্তমান। তাছাড়া এই সমস্ত আপনার অজানা ছিল না মিসেস রায়। আমার অজানা ছিল না? না, আপনি সমস্ত কিছু জানতেন। আহত গলায় তন্দ্রা রায় বললেন, আপনি আমায় মিথ্যেবাদী বলতে চান? অত্যন্ত দুঃখের সঙ্গে। আমি আর এক মুহূর্তে এখানে থাকতে চাই না। আজ উনি নেই, তাই আমায় এইভাবে অপমানিত হতে হলো। দরজার দিকে এগিয়ে গেলেন তিনি। দাঁড়ান, ঘর থেকে আপনার যাওয়া হবে না। আপনার মনের অবস্থা অনুমান করে নিতে কষ্ট হচ্ছে না? এই অভিনয় ছাড়া আর কোনো পথ আপনার সামনে খোলা নেই। ইন্সপেক্টর, আপনি হত্যাকারীকে গ্রেপ্তার করবার জন্য প্রস্তুত হয়ে নিন। শ্রীমতী তন্দ্রা রায় সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কেই নিজের স্বামী প্রশান্ত রায়কে খুন করেছেন। তীব্র গলায় প্রতিবাদ করে উঠলেন তন্দ্রা। আমি আমি আমার স্বামীকে খুন করেছি? কেন কেন? আগেই বলেছি, প্রতিহিংসা। আপনি একদিন জানতে পারলেন আপনার স্বামী বহু পূর্বেই বিবাহিত। আপনাকে বিয়ে করার উদ্দেশ্য হলো আপনার বাবার বিপুল অর্থের প্রতি মিস্টার রায়ের লোভ। মনের মধ্যে আগুন জ্বলতে লাগলো আপনার। চরম হলো যখন একই স্থানে আমন্ত্রিত হলেন তিনজনে। স্বামীর হাবভাবে আপনি ক্রমেই উত্তেজিত হতে লাগলেন। এতদিন অবচেতন মনে যে ইচ্ছা উঁকিঝুঁকি মারছিল, এখন বিশেষ আকারে তার শেকড় গেড়ে বসল। সেদিন প্রশান্তবাবুর পাটনা যাওয়ার নামে কোথায় যাচ্ছেন তা আপনার কাছে অজানা ছিল না। আপনি মনস্থির করে অপেক্ষা করতে লাগলেন। পৌটিকোতে গাড়ি আসার সঙ্গে সঙ্গে
তন্দ্রা রায়ের সুন্দর মুখের উপর ক্রমেই কুৎসিত ভাব ফুটে উঠছে। তিনি অকারণেই হাঁপাতে আরম্ভ করলেন, প্রায় চিৎকার করে বললেন, আমি আমার স্বামীকে খুন করেছি তা আপনি প্রমাণ করতে পারবেন না। সেজন্য আমার কোনো ব্যস্ততাও নেই, সে দায়িত্ব পুলিশের। তবে আপনার বিরুদ্ধে মোক্ষম একটা প্রমাণের সন্ধান বোধহয় আমি পুলিশকে দিতে পারবো। বাসু পকেট থেকে রিভলভার বার করে তুলে ধরল। এই সেই রিভলভার সেদিন যা গাড়ির তলায় পাওয়া গিয়েছিল। পুলিশকে বিভ্রান্ত করার জন্য এই অস্ত্র আপনি ঘটনাস্থলে ফেলে এসেছিলেন, কাজে লাগিয়েছিলেন অন্য একটা রিভলভার। আপনার আগে বোঝা উচিত ছিল এই কারচুপি আমরা সহজেই ধরে ফেলব, অগত্যা অন্য রিভলভারটার সন্ধান আমায় করতে হয়েছে। আপনার অলক্ষ্যে এ ঘরে আজ আমি এসেছিলাম, ফ্লাওয়ার ভাসটার মধ্যে অভীষ্ট বস্তুর সন্ধান পেয়েছি। বাসু কোণে টেবিলের উপর রাখা ফ্লাওয়ার ভাসের দিকে এগিয়ে গেল, তার মধ্যে হাত ঢুকিয়ে একটা রিভলভার বার করে আনলো, বলল, এই সেই রিভলভার যা দিয়ে খুন করা হয়েছে। প্রশান্তবাবুর শরীরে যে গুলি পাওয়া গেছে এর সঙ্গে হুবহু মিলে যাবে। রিভলভারের ওপর আপনার হাতের ছাপ আছে এবং আমার ধারণায় লাইসেন্স বোধহয় আপনারই নামে। তন্দ্রা রায় আর কিছু বললেন, কাঁপতে কাঁপতে বসে পড়লেন। তারপর হেসে উঠলেন, তীক্ষ্ণ উচ্চগ্রামে হেসে চললেন অবিরত। বৃষ্টি হচ্ছে, শীতের বেগ যেন আরো বেড়ে গেছে। ড্রয়িং রুমে সকলে একত্রিত হয়েছে, মিসেস রায় আর ইন্সপেক্টর ছাড়া আর সকলেই আছেন। তখন সন্ধ্যা। রণদাকান্ত বললেন, শেষ পর্যন্ত পাগল হয়ে গেল মেয়েটা। ডাক্তার গুপ্ত বললেন, ফোন করার পর শোচনীয় মনের অবস্থা নিয়ে দিন কাটাচ্ছিলেন মিসেস রায়। ধরা পড়ে যাওয়ার পর আর মেন্টাল ব্যালেন্স রাখতে পারেন। এসব ক্ষেত্রে এইরকমই হয়। সৈকত বলল, ভাবতেও পারা যায় না। আচ্ছা বাসু, তুমি কিভাবে বুঝতে পারলে মিসেস রায় হত্যাকারী? কিছু অনুমান আর কিছু প্রমাণের উপর নির্ভর করে। রণদাকান্ত বললেন, ওভাবে নয়, তুমি সমস্ত আমাদের খুলে বলো। বাসু মৃদু হেসে আরম্ভ করল, সকলে স্টেটমেন্ট নেবার পর আমার মনে হলো অনেকেই আমার কাছে অনেক কথা চেপে গেছে। ডাক্তার গুপ্ত বলছিলেন তিনি করিডোরের কাছে হালকা লোহার কোনো জিনিস পড়ার শব্দ পেয়েছিলেন। স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় হত্যাকারী যখন মিস্টার রায়ের জন্য করিডোরে অপেক্ষা করছিল সেই সময় তার হাত থেকে রিভলভার মাটিতে পড়ে যায়। শব্দ তারই, কিন্তু ঘটনাস্থলে পড়ে থাকা রিভলভারের কোথাও চটা ওঠার দাগ দেখতে পেলাম না। আরো কয়েকটা জিনিস আমাকে বিভ্রান্ত করে তুলেছিল, যেমন একটা বাচ্চার ফটোগ্রাফ আর ল্যাভেন্ডার মাখানো রুমাল। ও রুমালখানা মিস্টার রায়ের ছিল না। এদিকে বাগানে ঘুরতে ঘুরতে তারের বেড়ায় লাল শাড়ির ছেঁড়া টুকরো আটকে থাকতে দেখলাম। আমার মনে পড়লো এই ধরনের শাড়ি আমি সুচেতা দেবীকে দুর্ঘটনার দিন পরতে দেখেছি। তিনি ওই রাত্রে বাগানে কি করছিলেন? তবে একটা বিষয়ে আমি নিশ্চিন্ত হয়েছিলাম, মিস্টার রায় পাটনা যাননি। বাড়ির পেছন দিকের বাগানের ওপাশের পুরো জমিতে টায়ারের দাগ দেখতে পেলাম। ওধারে নাকি কখনোই মোটর যায় না। তাছাড়া বটুকসোম বললেন প্রশান্তবাবু তার হোটেলে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন। সহজেই বুঝতে পারা যায় হোটেল থেকে বেরিয়ে তিনি মোটর নিয়ে ওই পুরো জমিতে গিয়েছিলেন। আমি তিনজনকে বিশেষভাবে সন্দেহ করলাম। এক, ডাক্তার গুপ্ত, তিনি ঘটনাস্থলে গিয়ে গাড়ির মধ্যে ঝুঁকে কি করছিলেন। দুই, অরবিন্দ দত্ত, দুর্ঘটনার পর তাকে বাগানের দিক থেকে কেন আসতে দেখা গিয়েছিল। তিন, রত্না দেবী, তার কথাবার্তা এত অসংলগ্ন কেন? মিসেস রায়ের উপরে সন্দেহের কোনো প্রশ্নই ওঠে না। তবে তার একটা কথা আমার মনে খটকা লাগালো। আমার প্রশ্নের উত্তরে এক জায়গায় তিনি বললেন তিনি নাকি 9:30টার সময় বাথরুম থেকে ফেরার পথে ডাক্তার গুপ্তকে তার ঘর থেকে বেরিয়ে যেতে দেখেছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেদিন 9:45 অবধি আমরা ডাইনিং হলে ছিলাম, খেতে গিয়েছিলাম 9টার সময়। কাজেই মিসেস রায় তার ঘর থেকে ওই সময় ডাক্তার গুপ্তকে বেরিয়ে যেতে দেখতে পারেন না। সেক্ষেত্রে দুজনেই তখন ডাইনিং হলে। কলকাতায় গিয়ে অনেক বিষয়ে আমাকে খোঁজ খবর নিতে হলো। ধোপার মারফত জানতে পারলাম রুমালটা ডাক্তার গুপ্তর। রত্না দেবীর পরিচিতা কনক সেন জানালেন রত্না দেবী প্রশান্ত রায়ের স্ত্রী। ছেলেও আছে, ছেলেটি কার্শিয়াংয়ে পড়াশোনা করে। এদিকে জানা গেল মিসেস রায় একজন ভালো শুটার এবং লাইসেন্সযুক্ত রিভলভার আছে। সন্দেহ এবার আমার মনে দানা বাঁধল। নিদারুণ হিংসাতেই তিনি যে কাজ করেছেন সহজেই বুঝতে পারলাম। তখন বাকি রইল শুধু প্রমাণ। প্রমাণও পাওয়া গেল।
মিসেস রায়ের অনুপস্থিতিতে তার ঘর সার্চ করলাম। আমি জানতাম নিজের রিভলভার তিনি বাক্সর মধ্যে রাখবেন না, কারণ সার্চ হলে যাতে পাওয়া না যায়। তাই কমন প্লেসেই তিনি অস্ত্রটা রেখেছিলেন। অতি সহজেই ফ্লাওয়ার ভাসের মধ্যে আমি তাকে আবিষ্কার করলাম। তাতে টোল খাওয়া এবং চটা ওঠার দাগ ছিল। বাসু একটু দম নিয়ে আবার বলতে আরম্ভ করলো, এবার শুনুন ঘটনাটা কিভাবে ঘটেছিল। অবশ্য এর মধ্যে অনেকখানি আমার অনুমান। প্রশান্ত রায় যখন রত্নাদেবীকে বিয়ে করেন তখন তার অবস্থা ভালো ছিল না। ছেলে হওয়ার পর তার আর্থিক অবস্থা আরো শোচনীয় হয়ে উঠল। স্বামী স্ত্রীতে মিলে আপ্রাণ চেষ্টা করতে লাগলেন ছেলেকে মানুষ করবার জন্য, কিন্তু অভাবের জন্য পদে পদে বাধা পড়তে লাগলো। এই সময় কোন সূত্রে তন্দ্রা দেবীর সঙ্গে প্রশান্তবাবুর আলাপ হয়। তিনি রত্নাদেবীর সঙ্গে পরামর্শ করে আলাপের সূত্রটা গাঢ় করে ফেলেন এবং দুজনের বিয়েও হয়ে যায় শেষে। এইভাবে বিরাট অভাবের হাত থেকে তারা পরিত্রাণ পান। কিন্তু খুব বেশি দিন ব্যাপারটা চাপা রইল না মিসেস রায়ের কাছে। মনের মধ্যে আগুন জ্বলে উঠল তার। এবং যাই হোক, দুর্ঘটনার রাত্রে তন্দ্রা রায় নিজের পরিকল্পনা মতো করিডরে গিয়ে দাঁড়িয়ে থাকেন। মোটর পটিকোতে আসার আগেই তিনি সেখানে গিয়ে দাঁড়ান। এত রাত্রে ওখানে স্ত্রীকে দেখে প্রশান্তবাবু নিশ্চয়ই বিস্মিত হয়েছিলেন। এই বিস্ময়ের মধ্যে মিসেস রায় গুলি চালান এবং পায়ের শব্দ পেয়ে, অর্থাৎ ডাক্তার গুপ্ত ঘটনাস্থলে পৌঁছবার আগেই থামের আড়ালে চলে যান। বাসক নিজের বক্তব্য শেষ করল। সকলে প্রশংসা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছেন। সৈকত বলল, দুটো প্রশ্ন কিন্তু ভাই এখনো আমার মনকে নাড়া দিচ্ছে। কোন দুটো প্রশ্ন? অরবিন্দবাবু সেই রাত্রে বাগানে কি করছিলেন এবং কেন? আর ডাক্তার গুপ্তর রুমাল প্রশান্ত রায়ের পকেটে গেল কিভাবে? অরবিন্দবাবু বাগানে গিয়েছিলেন নিজের বোনের উপর নজর রাখতে। তিনি জানতে পেরেছিলেন ও সময় বাগানে সুচেতা দেবীর সঙ্গে রজতবাবুর কথা হবে। রজতবাবু সুচেতা দেবীর সম্পর্কে একটু ইন্টারেস্টেড। তিনি ভেবেছিলেন অরবিন্দবাবুই বোনের বিয়ে এখানে দিতে চান। তিনি জানতেন না সুচেতা দেবী সৈকতের বিশেষ পরিচিতা। অগত্যা রজতবাবুকে সমস্ত কিছু বুঝিয়ে বলতে হয় সুচেতা দেবীকে। রজত ভৌমিক মাথা নত করলেন। ডাক্তার গুপ্তর রুমাল কিভাবে প্রশান্ত রায়ের পকেটে গিয়েছিল বলতে পারবো না, উনি নিজেই আমাদের বলতে পারবেন। ডাক্তার গুপ্ত বললেন, সন্ধ্যাবেলায় প্রশান্ত আমার কাছ থেকে রুমালটা নেয় চশমার লেন্স পরিষ্কার করবার জন্য। তারপর ভুলক্রমে আর ফিরিয়ে দেয় না। দুর্ঘটনার পর আমি প্রথমে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হই। আমার কেমন ভয় হয়, প্রশান্তর পকেটে আমার রুমাল দেখিয়ে পুলিশ যদি আমাকে সন্দেহ করে। আমি তাড়াতাড়ি রুমালটার পকেট থেকে বার করে নিতে যাই। এমন সময় বাসববাবু সেখানে গিয়ে পড়েন। এই সময় ঢং ঢং করে 9টা বাজল দেওয়াল ঘড়িতে। রণদাকান্ত নাগচৌধুরী উঠে দাঁড়ালেন। ডিনারের সময় হয়েছে। একে একে সকলেই উঠে পড়লেন, কিন্তু ঘর থেকে কেউই বেরিয়ে যেতে পারলেন না। একটা ব্যথাত দৃশ্য সকলকে অনড় করে দিল। ফুলে ফুলে কাঁদছেন রত্না দেবী। ছিন্নমূল লতার মতো তার দেহ কোচের ওপর পড়ে রয়েছে। তিনি কাঁদছেন, ফুলে ফুলে কেঁদে চলেছেন। তাকে সান্ত্বনা জানাবার ভাষা কারণ নেই। সকলে মমতাময় দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে রইলেন শুধু। শেষ হলো গহন যামিনী থেকে নেওয়া রহস্যভেদী বাসবের এই দ্বিতীয় গল্পটি। আমার চ্যানেলে আরো অনেক গল্প উপন্যাস রয়েছে, আপনারা সেগুলো শুনে দেখতে পারেন। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।